আচ্ছা, সাহিত্যের এই যে বিশাল জগৎ, একে যদি একটা সুন্দর গোছানো বাগান হিসেবে ভাবা যায় তাহলে কেমন হয়? আজকের এই আয়োজনে আমরা ঠিক এই দারুণ আইডিয়াটা ব্যবহার করেই সাহিত্যের বিশাল জগৎটাকে সহজ করে বোঝার চেষ্টা করব। চলুন না, এই বাগানে একটা চক্কর দেওয়া যাক। আর আমাদের ভাবনার মূল সুরটা কিন্তু এখানেই বাঁধা। ভাবুন তো, একটা বাগানে যেমন কত রকমের গাছপালা, ফুল, ফল সব মিলে একটা সুন্দর জগৎ তৈরি হয়, সাহিত্য ঠিক তেমনি। নানা রকম লেখার সমাহারে এটা হয়ে ওঠে সমৃদ্ধ আর জীবন্ত। তো সাহিত্যের এই বাগানে গাছপালা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? কোন কোন সৃষ্টি দিয়ে এই বাগানটা এত রঙিন আর এত সুন্দর হয়ে উঠেছে? চলুন এবার তাদের সাথে একটু পরিচিত হওয়া যাক। এই বাগানের সবচেয়ে চেনা গাছগুলো হল কবিতা, যা তৈরি হয় শব্দ আর অনুভূতির মেলবন্ধনে; নাটক, যা সংলাপের মধ্যে দিয়ে জীবনকে একেবারে চোখের সামনে নিয়ে আসে; গল্প আর উপন্যাস, যা আমাদের বিভিন্ন চরিত্রের সাথে এক লম্বা সফরে নিয়ে যায়; আর হ্যাঁ, প্রবন্ধ, যা যুক্তি দিয়ে আমাদের চিন্তার জগৎকে আরও পরিষ্কার করে তোলে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এদের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? মানে এমন কি আছে যার জন্য একটা লেখা হয়ে যায় গল্প আর আরেকটা হয়ে যায় কবিতা? একটা উপন্যাস ঠিক কোন দিক থেকে একটা নাটক থেকে একদম আলাদা? এই রহস্যটা ভেদ করার উপায় কি? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের একটা পথ প্রদর্শকের সাহায্য নিতে হবে। মানে এমন একটা গাইড যা আমাদের এই সাহিত্য বাগানের প্রত্যেকটা গাছকে, প্রত্যেকটা শাখাকে আলাদা করে চিনতে আর তাদের আসল সৌন্দর্যটা বুঝতে সাহায্য করবে। আর সেই পথপ্রদর্শক আর কিছুই নয়, সাহিত্যের রূপ ও রীতি নামের একটি প্রবন্ধ। এ লেখাটা অনেকটা একজন অভিজ্ঞ মালির মতো, যিনি বাগানের কোন গাছের কি নাম, কি তার বৈশিষ্ট্য, কিভাবে তার যত্ন নিতে হয়, সব কিছু আমাদের সহজ করে বুঝিয়ে দেন। এর মূল কাজই হল সাহিত্যের প্রত্যেকটা শাখার ভেতরের ব্যাপারটা আমাদের সামনে তুলে ধরা। মানে এটা শুধু এটুকুই বলে না যে কবিতা আর উপন্যাস আলাদা, বরং এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেয় যে কবিতার আসল প্রাণ হলো তার ছন্দ আর অনুভূতি, আর উপন্যাসের মূল শক্তি হলো তার বিশাল ক্যানভাস আর চরিত্রদের লম্বা পথ চলা। এভাবেই প্রত্যেকটা রূপের নিজস্বতা আমাদের কাছে পরিষ্কার হয়ে ওঠে। এবার আসা যাক সবচেয়ে মজার অংশে। এই প্রবন্ধটা ঠিক কিভাবে প্রত্যেকটা সৃষ্টির চরিত্র বিশ্লেষণ করে, চলুন এর পদ্ধতিটা একটু কাছ থেকে দেখি, যা আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই হয়তো বদলে দেবে। দেখুন, এই প্রবন্ধের পদ্ধতিটা কিন্তু খুবই গোছানো। এটা প্রথমে যে কোনো একটা শাখাকে বেছে নেয়, ধরুন নাটক। তারপর সেটার জন্য একটা আলাদা শিরোনাম দিয়ে তার মূল বৈশিষ্ট্যগুলো, মানে সংলাপ, অঙ্ক, দৃশ্য, এসবের গভীরে যায়। এভাবে প্রত্যেকটা শাখাকে আলাদা আলাদা করে বিশ্লেষণ করে আমাদের সামনে সাহিত্যের প্রধান শাখাগুলোর একটা পরিষ্কার ছবি তুলে ধরে। আর এই যে জ্ঞান, এটা কিন্তু শুধু আমাদের চেনা জানার মধ্যেই আটকে থাকে না, বরং এটা আমাদের জন্য বিশ্ব সাহিত্যের বিশাল বাগানের দরজাটাও খুলে দেয়। চলুন দেখি কিভাবে এই ধারণাটা স্থানীয় গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীর জন্য প্রাসঙ্গিক হয়ে ওঠে। যেমন ধরুন, প্রবন্ধটা একদিকে যেমন বাংলা সাহিত্যের কোনো কবিতার গঠন নিয়ে কথা বলছে, ঠিক সেই সূত্র ধরেই আবার বিশ্ব সাহিত্যের সনেট বা হাইকুর মতো চিরচেনা রূপগুলোর সঙ্গেও আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে। এর ফলে আমরা বুঝতে পারি যে ভাষা বা সংস্কৃতি আলাদা হলেও সাহিত্যের মূল অনুভূতিটা কিন্তু সারা বিশ্বেই এক। আসলে এর আসল উদ্দেশ্য হল আমাদের ভাবনার সীমানাটাকে আরও বড় করে তোলা। কারণ সাহিত্যের এই রূপগুলো একবার বুঝতে পারলে তখন শুধু নিজের ভাষার সাহিত্য নয়, পৃথিবীর যে কোনো ভাষার সাহিত্যকে বোঝা এবং তার রস খুঁজে নেওয়া অনেক বেশি সহজ হয়ে যায়। সুতরাং মূল কথাটা হল, সাহিত্যের এই নানা রূপ আর রীতিকে জানা মানেই হল বিশ্বজোড়া এক বিশাল বাগানের প্রত্যেকটা গাছের আলাদা সৌন্দর্যকে চেনার চোখ তৈরি হওয়া, প্রত্যেকটা সৃষ্টির নিজস্ব আবেদনটা আবিষ্কার করার ক্ষমতা পাওয়া। তাহলে এখন প্রশ্নটা হলো, এই বিশাল বাগানটা ঘুরে দেখার পর নিজের মনের বাগানে কোন ফুলটা ফোটানোর ইচ্ছে হচ্ছে? কবিতা, গল্প নাকি উপন্যাস? হয়তো এই ভাবনাটাই নতুন কোনো একটা বই হাতে তুলে নেওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে।